হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, যে সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছে অভিষেক ব্যানার্জিকে ট্রাভেল অ্যাব্রোড করার জন্য, সেটা ডিসকাশন এই জন্য করবো। আমি ভিডিওটা কেন করছি, কারণ কি আজকে অনেক জুনিয়র্স আর অনেকের সাথে আমি কথা বলছিলাম, তখন কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারলাম যে মানুষের কাছে পলিটিক্যাল ভিউ একরকম হয়, একটা ল ভিউ আর একরকম হয়। তো ম্যাক্সিমাম মানুষ পলিটিক্যাল ভিউতেই কথা বলে, আমার একে পছন্দ, আমার ওকে পছন্দ না, আমি চাই না ও যাক। কিন্তু ল তো আর পলিটিক্যাল ভিউতে কথা বলে না। কেন পারমিশন দিল, অনেকে সুপ্রিম কোর্টকে খারাপ বলছে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট কেন দিয়েছে, কী কারণে দিয়েছে, সেটা একটা ব্যাটার। তো আমি অবাকও হয়েছি যে আমার নিজের মানে ফেলো লয়ার্স যারা রয়েছে, জুনিয়র্স যারা, তারা পর্যন্ত ঠিকমতো ব্যাখ্যা দিতে পারছে না। তারা বলছে এটা একটা ভেতরকার ব্যাপার, এই সেই হ্যান, বাট না, এটা ভেতরকার ব্যাপার নয়। আমি বলার সময় অনেক কিছুই বলেছি, বাট আমি একটা নোট মানে ব্রেকডাউন করেছি, সেটা এই কারণে করেছি না, বলতে সুবিধা হয় এই জন্য। তো আমি কিছুটা সময় ওটাকে দেখে বলবো। তো প্রথমেই আমি বলি যে যে পারমিশনটা সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিয়েছে অভিষেক ব্যানার্জিকে, আমরা ল পার্সপেক্টিভে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব কেন দিয়েছে। প্রথম হচ্ছে, পারমিশনটা দেওয়া হয়েছে কারণ কি, এটা একটা জিনিস আছে কি, আমরা পারমিশন যদি দেওয়া হয়েছে, যদি না দেওয়া হতো, আর্টিকেল 21 আর স্ট্যাটুটরি পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, ঠিক আছে। মানে যা বলা যায়, দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য আর্টিকেল 21 ভার্সেস স্ট্যাটুটরি পাওয়ার, ঠিক আছে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 21 হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা আমরা সবাই জানি, হ্যাঁ সবাই জানি না, মানে যারা কনস্টিটিউশন জানে তারা তারা বলতে পারবে। তো এটা হচ্ছে, তার একটা রাইটস আছে লাইফের ওপরে। সে মেডিকেল গ্রাউন্ডে সে যেতে চাইছে, তার মানে সে রাইটস আছে ট্রাভেল অ্যাব্রোড করার জন্য, যে আমার অসুস্থতা বা আমার চোখের প্রবলেম, সেই জন্য আমি বেরোতে পারি। তো এর পেছনে একটা সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্টও আছে, সেটা আমি এখানে বলে লাভ। তা আমি বলছি, মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978-এর কেস। তো সেটার উপরে বেস করে যে রাইট অফ লাইফটা তার অধিকার, আর্টিকেল 21টা তার একটা অধিকার। কিন্তু এই রাইটটা অ্যাবসলিউট নট অ্যাবসলিউট, কিন্তু এই রাইটটা একটা ব্যাপার হচ্ছে যে যখন একটা পার্সন ইডি, সিবিআই বা বিভিন্ন সংস্থার আন্ডারে যখন তারা ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে, তারা কান্ট্রির বাইরে যাওয়া মানে তারা পালিয়ে যেতে পারে, এটা 100%, ঠিক আছে। এবার স্ট্যাটুটরি পাওয়ারটা কী অ্যাকচুয়ালি, এটা স্পেসিফিক লিগাল অথরিটি, এরা ইডি, সিবিআই, এরা গভর্নমেন্টের অথরিটি। তো এরা যখন একটা পাওয়ার আছে, এদের যখন গভর্নমেন্ট একটা পাওয়ার দিয়েছে, তো সেটাও একটা ব্যাপার আছে যে সে তো কান্ট্রির বাইরে গিয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু সেটাও আমরা লক্ষ্য রাখতে হয়, কোর্টকে এটাও লক্ষ্য রাখতে হয় তার রাইটটাও যেন না যায়, মানে যে রাইট টু লাইফ, এবং সে ফিউজিটিভভাবে মানে পালিয়ে মানে ফ্লি না করে যায় কান্ট্রি থেকে, সেটাও ওদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে পাঠাতে হয়। তো কী কী রেস্ট্রিকশনের মধ্যে পাঠাতে হয়, কেন আমি ফার্দার এটাকে এলোবোরেট করবো। এটা খুব ন্যাচারাল, কেন আমরা একটা পার্সনের রাইট টু লাইফ কেড়ে দিতে পারি না। যেরকম আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস যেরকম একটা বিশাল বড় ব্যাপার, আর সেরকমই একটা রাইট টু লাইফও একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে। তো প্র্যাকটিক্যালি কোর্ট এটাকে খুব মাইনরলি দেখে যে একটা পার্সন কী বেসিসে আর্জ করছে, ঠিক আছে। তার কনস্টিটিউশনাল রাইটস তো হ্যাম্পার হচ্ছে না, কনস্টিটিউশনাল রাইটস তো হ্যাম্পার হচ্ছে না, সেটাকে আমরা দেখি। আচ্ছা, এবার যে কেসে এটা বলা হয়েছিল সেটা হচ্ছে লিগাল গ্রাউন্ড ফর মেডিকেল নেসেসিটি। আমার মেডিকেল নেসেসিটির ওপরে বেস করে এটা চাওয়া হয়েছিল। তো সুপ্রিম কোর্ট কী করেছে, পারমিশন তো দিয়েছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, মেডিকেল গ্রাউন্ডে পারমিশন দিয়েছে। কোর্ট কী করেছে, কোর্ট জেনারেলি হোল্ডস দ্যাট, মানে কোর্ট ম্যাক্সিমাম গেছে হেলথ ইজ আ পার্ট অফ রাইট টু লাইফ। তো কোর্ট কী করেছে, যেটা আমি এখানে সুন্দর করে লিখেছি, সেটাকে দেখে আমি এক্সপ্লেন করছি। বলছে কোনো মানুষ যদি মেডিকেল ট্রিটমেন্ট নিতে যায়, ঠিক আছে, কোর্ট ব্যালেন্স করবে যে স্টেটের যে ইন্টারেস্ট আছে, মানে যে ইনভেস্টিগেশন চলছে, আর ইন্ডিভিজুয়াল হেলথ যেটা আছে, দুটোকে জাজ করে, দুটোকে দেখে যে সেই লোকটা যেন কনস্টিটিউশন রাইট টু লাইফ সে যেন হ্যাম্পার না হয়, কনস্টিটিউশন ভ্যালু যেন হ্যাম্পার নয়, এবং স্টেটের যে ইনভেস্টিগেশন আছে সেটারও যেন কোনো ডিস্টারবেন্স না হয়। কোর্ট প্রথমে এই জিনিসটা এবার প্রেসিডেন্ট করবে, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা জিনিস, কোর্ট এটাকে ভালো মতোভাবে দেখে যে ট্রাভেলিং যে অ্যালাউ করছে, মানে আমি যে একটা মানুষকে অ্যালাউ করছি, একটা সিটিজেনকে আমি অ্যালাউ করছি, সে এমনই একটা সিটিজেন যার ওপরে স্ট্যাটুটরি বডিজরা ইনভেস্টিগেশন চালাচ্ছে, ইডি, সিবিআই তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। তো সেটা সে আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে। তো কোর্টকে কী করতে হয়, যে ট্রাভেলটাকে অ্যালাউ করতে হবে, আবার ফ্লাইট রিস্ক না, তো
সেটাও মাথায় রাখতে হবে যে এখানে একটা ব্যাপার আছে যে ইন্ডিয়াতে প্রিভিয়াসলি সে ইন্ডিয়া থেকে ফরেন ট্রিপে গেছে, ইন্ডিয়াতে এসছে, তার কানেক্টিভিটি পলিটিক্যাল সোসাইটি রুটস ইন্ডিয়ার সাথে কতটা ডিপলি, ঠিক আছে। তো সে ইন্ডিয়াতে ফেরত আসার মতন সিচুয়েশান আছে কি না সেটা তাকে দেখতে হয়। সে পার্মানেন্টলি চলে যাচ্ছে না তো, সেটাও দেখতে হবে। সো ট্রাভেলিংয়ের সাথে সাথে তাকে ফ্লাইট রিস্কেরও ব্যাপারটা মাথায় রাখতে হয়, ঠিক আছে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে আমি কী কন্ডিশনে বাইরে পাঠাবো। আমি আমার কিছু ফেলো ফ্রেন্ডসের কলিগসদের বলছিলাম যে মেডিকেল গ্রাউন্ডের উপরে বেস করে কোর্ট যখন পারমিশন দিচ্ছে, কোর্টের এটাও মাথায় আছে, কোর্ট একটা সুপ্রিম কোর্ট এমনি এমনি একটা জাজমেন্ট দেয় না বা একটা অর্ডার পাস করে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে সব কিছু করে। সুপ্রিম কোর্ট এখন কোনো রায় দেয় যখন, তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে মাঝখানে করে। সে কোনো পলিটিক্যাল পক্ষই না। ল ইজ টোটালি ভেরি ডেঞ্জারাস থিং। ল কিন্তু কোনো রকম মানুষের ইন্টারনাল ফিলিংস নিয়ে খেলে না। ল হচ্ছে স্পেসিফিক্যালি একটা গ্রাউন্ড যেটা আইনের মধ্যে আছে, তার উপরেই বেস করে কাজ হবে। সেও জানে আমি কী কাজ করছি, সেও জানে আমি কী রায় দিচ্ছি। কারণ এই একটা রায় 10টা মানুষের লাইফ নিয়ে আপ অ্যান্ড ডাউনস হবে। তো সে মেডিকেল গ্রাউন্ডটাকেও দেখেছে এবং তার নেসেসিটিটাকেও দেখেছে এবং সে ইনভেস্টিগেশন বডিজ আছে তাদের ক্ষেত্রেও দেখেছে। এবার হচ্ছে স্পেসিফিক টাইম বাউন্ড দিয়েছে, কন্ডিশন কিছু তো আছে, এরকম টাইম বাউন্ডের একটা কন্ডিশন দেবে কোর্ট একটা রিজনেবল রেস্ট্রিকশন দেবে যে এর মধ্যে তোমাকে এনশিওর করতে হবে যে তুমি করে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে ও মানে যে ব্যক্তি যাচ্ছে তার পুরো ইডি ডিপার্টমেন্টকে পুরো শিডিউল ট্রাভেলিং অ্যাড্রেস, ডিটেল হসপিটালের কোথায় কোথায় অ্যাব্রোডে সে কন্ট্যাক্ট করছে সেইটা সব দেবে ইডিকে বা সিবিআই, যে সংস্থা স্ট্যাটুটরি বডিজ যা ইনভেস্টিগেশন তার উপরে। আরেকটা হচ্ছে সিওরিটি, মানে একটা লোককে আমি পাঠাচ্ছি সে অন টাইমে সে ফেরত আসবে, সেটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো এই জিনিসগুলি কিন্তু 100% তারা সেই জায়গাগুলিকে দেখবে এবং সেখানেও দেখবে যে ইডিকে এটাও বলবে যে সে যখন বাইরে যাচ্ছে সে কি কোনো মানি লন্ডারিং কিছু করছে কি না, ঠিক আছে। সে অলরেডি ইনভেস্টিগেশনের মধ্যে আছে, ঠিক আছে। রাইট টু হেলথের ওপরে সে যাচ্ছে, তবে সেটাও দেখতে হবে যে তার পুরো স্কুটিনি হবে, ঠিক আছে। এবার সেই স্কুটিনির উপরে তার সব ক্লিয়ারেন্স দেখবে, তারপরেই তাকে অ্যালাউ করবে। কেন এটা মাথায় রাখতে হবে, সে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ব্যক্তি হতো। অভিষেক ব্যানার্জি হতে পারে কোনো পলিটিক্যাল পার্টি, আমরা জানি তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল পার্টির মেম্বার সে, ঠিক আছে। কিন্তু সে এমপি হোক, যেই মিনিস্ট্রি হোক, যেই পজিশনই হোক না কেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে হি ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আর তার কনস্টিটিউশনাল রাইটস কিন্তু 100% মেনটেন হতে হবে। কনস্টিটিউশনাল রাইটস ভেঙে কিন্তু তার উপরে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। আর তারও যেরকম নেসেসিটি আছে, ইনভেস্টিগেশনও নেসেসিটি আছে। এটা আমি জাস্ট বলছি কারণ কি আমি কিন্তু ল প্রসপেক্টিভে বলছি যে কোর্ট কোনো ফেভার করেনি, কোর্ট কোনো ইন্ডিভিজুয়াল ফেভার করেনি। কোর্ট একটা ইন্ডিভিজুয়াল প্রবলেমকে দেখে রাইট টু লিবার্টির ওপরে সে তার ওপরে বেস করে তাকে একটা যাওয়ার পারমিশন দিচ্ছে, কিন্তু তার পেছনে স্পেসিফিক কন্ডিশনস সেগুলি যেন মেনটেন করে সেটাও দেখে না। সিটিজেনের রাইটস আছে এটা, ঠিক আছে। আর্টিকেল 21 to 100% সেটা এনশিওর করবে। তা ফান্ডামেন্টাল রাইটস তো তার ভায়োলেট যেন না হয় সেটাও তো দেখতে হবে। এবার একটা প্রশ্ন আমাকে করেছিল একজন জুনিয়র, মানে আজকে সে বলছে যে যদি পালিয়ে যায়, যদি গিয়ে হয়তো পালিয়ে গেল তখন কী হবে? তো পালিয়ে যেতেই পারে, ঠিক আছে, তখন কী হবে? তো আমি বললাম যে দেখো, পালানোটা এত সোজা নয়। পালানো বললেই পালাতে পারে না একটা মানুষ, ঠিক আছে। কেন ক্রিমিনাল প্রসিজার পড়ে যাবে তার উপরে, তাকে বলতে গেলে ফিউজিটিভ হিসেবে ঘোষণা করে দেবে, ঠিক আছে। যে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার অ্যাক্ট আছে FEOA 2018, তার উপরে ইনভোকেশন পড়ে যাবে, সেটার উপরে তার লেগে যাবে, তার উপরে সেই অ্যাক্টটা তার উপরে পুরোপুরি চালু হয়ে যাবে। তারপর হচ্ছে যে ক্রাইমের ওপরে সে পড়ে যাবে, মানে সে একটা বিগেস্ট মানে কি বলো একটা রং ডিড করেছে, ইন্ডিয়ান অথরিটিকে সে মিথ্যা কথা বলে সে গেছে, সেটা একটা কোনো রকম সে এদিক ওদিক করতে পারবে না, ঠিক আছে। কোনো সিভিল ডিফেন্স করতে পারবে না, ঠিক আছে। সে রাইটস হারিয়ে ফেলবে। গভর্নমেন্টের পুরোপুরি মানে তাকে একটা ফিউজিটিভ হিসাবে ডিক্লেয়ার করে দেবে। আর ইন্টারপোল, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা জিনিস, ইন্টারপোলের ইন্টারফারেন্স হয়ে যাবে এখানে। তো একটা আছে রেড কর্নার নোটিশ বলে একটা শব্দ আছে, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম কোনো কেস যদি দেখে তাহলে ইন্টারপোলকে দিয়ে এটা রেড কর্নার নোটিশ ইস্যু করতে পারে। আর রেড কর্নার নোটিশটা কি অ্যাকচুয়ালি এটা অনেকে জানে না।
অনেকেই জানে না, রেড কর্নার নোটিশ হচ্ছে একটা রিকোয়েস্ট, ল এনফোর্সমেন্টের রিকোয়েস্ট ওয়ার্ল্ড ওয়াইডে। সেটা হচ্ছে একটা পার্সনকে এক্সট্রাডিশন করা বা অ্যারেস্ট করা, ঠিক আছে? সেটা হয়ে গেলে পুরো 100% সে একটা ক্রিমিনাল হিসাবে ডেজিগনেটেড হয়ে যাবে। তার ইন্ডিয়ান সিটিজেনের সে রাইটসগুলি সেগুলি সব হারিয়ে ফেলবে। আর এক্সট্রাডিশন প্রসেস আমরা জানি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওপরে বেস করে সেটা হবে, যেরকম বিজয় মালিয়া, নীরব মোদি, এদের ওপরে যেমন চলছে। আরেকটা হচ্ছে এই সব কিছুর মধ্যে কোর্ট কিন্তু একটা গ্যারেন্টার চায়, সিওরিটি চায়, ঠিক আছে? এই যে ট্রাভেল করছে তার একটা সিওরিটি, গ্যারেন্টার ফর দ্য ট্রাভেল ক্যান বি, যাকে ওপরে পেনালাইজ করতে পারবে, তার কোনো মেম্বার হলো, তার ফ্যামিলি মেম্বার হলো, হয়তো ফ্যামিলি মেম্বার সবচেয়ে বড় কথা হয়তো মমতা ব্যানার্জি নিজেও হতে পারে, ঠিক আছে, গ্যারেন্টার হিসেবে, ঠিক আছে? সে যাবে চলে আসবে আবার। তো জন্য পালিয়ে যাওয়াটা, এই যে লোকেরা যেরকম বলছে না যে কোর্ট ফেভার করে দিয়েছে, পালিয়ে যেতে পারে, এই হয়ে যেতে পারে, 100% এটা মানে এটা বলাই যাবে না। কেন এটা বলা এই জন্য যাবে না? প্রথম কথা, এটা যদি সে করে তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার ইন্ডিয়াতে শেষ, তার লিগ্যাল রাইটস, সব অ্যাসেটস, সব ডোমেস্টিক যত অ্যাসেট সব শেষ, এবং তাকে প্রেজাম্পশন করে নেওয়া হবে ইন দ্য আই অফ ল যে হি ইজ আ ক্রিমিনাল, ফিউজিটিভ। আর কোনো মানুষ নিজে এটা করবেই না, কারণ আর আমরা জানি যে যখন পলিটিক্যাল পাওয়ারে তারা ছিল, সে অলরেডি আই ট্রিটমেন্টের জন্য গেছে বাইরে। এটা আমরা নিউজ চ্যানেলেও দেখেছি বা সব কিছু দেখেছি, খবরে যেমন আসতে থাকে নিউজে। তাই জন্য ইন দ্য আই অফ ল হি ক্যান বি গ্রান্টেড ফর ভিজিটিং অ্যাব্রড, তার আই চেকআপের জন্য হি ক্যান বি গ্রান্টেড, তাকে গ্রান্ট করা যেতে পারে। হি মাস্ট বি গ্রান্টেড ফর দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে? তো জন্য বেসিক্যালি আমরা দেখব, বিকজ অভিষেক ব্যানার্জি ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, হিজ কনস্টিটিউশনাল রাইটস শুড নট গেট ভায়োলেটেড। এটা আমরা 100% দেখব। পলিটিক্যাল অ্যাসপেক্টস দিয়ে দেখব না, আমরা কনস্টিটিউশনাল অ্যাসপেক্টস দিয়ে দেখব, সিটিজেনশিপ রাইটস হিসাবে দেখব সেটা, ঠিক আছে? তো আশা করি যারা যারা এই পলিটিক্যাল অ্যাসপেক্টসে কথা বলছে চারিদিকে, এই ভিডিও দেখার পরে তাদের একটা আইডিয়া হবে যে কেন সুপ্রিম কোর্ট কোনো ফেভার করেনি। সুপ্রিম কোর্ট একটা সিটিজেনকে তার রাইট দিয়েছে, ঠিক আছে? আজকে ভিডিওটা এইটুকুই। এটা হচ্ছে জাস্ট বললাম, কারণ আজকে ডিসকাশন হচ্ছিলো, আমার মনে হয় অনেকেরই মাথায় এটা ক্লিয়ার নেই যে কেন এটা এরকম করা হয়েছে। তো ডিসকাশনের মধ্যে আমি অনেক আপ অ্যান্ড ডাউনস অ্যান্সার্সও দেখেছি, বাট আমার মনে হয়েছে মানুষের কনস্টিটিউশনের ভ্যালুটা জানা উচিত। আর আই এম হ্যাপি, মানে আমি নিজে বলছি আই এম হ্যাপি যে সুপ্রিম কোর্ট একটা সিটিজেনের কনস্টিটিউশন ভ্যালু দেখে, শুধু তার নয় বা সবার, মানে এটা ইনক্লুডিং মি অলসো, আই এম অলসো ইন্ডিয়ান সিটিজেনশিপ, তাই জন্য আমারও কনস্টিটিউশন ভ্যালু আছে। তো কনস্টিটিউশন ভ্যালুটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মেডিকেল চেক আপটাকে তার গুরুত্ব দেওয়া হয়েছে, আর বাকি ইনভেস্টিগেশন সার্টিফিকেট যেটা আছে তার হেলথ কেয়ারটা, তার পার্সোনাল রাইটস, সেটাই গুরুত্ব দেওয়া আছে। আমি পার্সোনালি অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি বলবো গুড ডিসিশন বাই সুপ্রিম কোর্ট। ইন দ্য আই অফ ল ইটস এ গুড ডিসিশন বাই দ্য সুপ্রিম কোর্ট। এরকম ডিসিশন ফার্দার আরও সুপ্রিম কোর্ট এরকম যা ডিসিশন দেবে বা এরকম দেবে, সেই টপিকের ওপরে আমি আস্তে আস্তে ডিসকাস করবো। এটা শুধু নর্মাল পিপলদের জন্য নয়, যারা ল জানে না, এটা সবার জন্য। লটা না জানলেও কিছু কনস্টিটিউশন ভ্যালুটা মানুষের আছে, তার উপরে বেস করে তাদের কাজ করা উচিত, ঠিক আছে? আর আমি আরও ফার্দার ভিডিও আনবো যে কনস্টিটিউশন ভ্যালু যে প্রত্যেক মানুষের রয়েছে, এবং তাকে যে ইন্ডিয়ান সিটিজেনশিপের যে একটা যে তার ভ্যালুয়েশন সেটা রয়েছে, যে কখনো পুলিশ কখনো তার সিটিজেনের কনস্টিটিউশন ভ্যালু হ্যাম্পার করতে পারবে না, এবং কোনো গভর্নমেন্ট অথরিটির বডি কমসে কম কোনো দিন কোনো সিটিজেনের কনস্টিটিউশন ভ্যালুকে আঙুল তুলতে পারবে না। ইট ইজ দ্য জেনারেল রাইটস অফ এভরি পিপল, ঠিক আছে? আজকে ভিডিওটা এটাই এত অবধি। থ্যাংক ইউ। ভালো লাগলে আমি আরও ভিডিও ছাড়ো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।